এর ভিতরে প্রবেশ করতে আমি অবাক হয়ে গেলাম। একটি গেট বা দরজা কত প্রস্তুত হতে পারে। শুধুমাত্র একটি দরজা নয়, এটি একেবারে একটি দুর্গ। গোড়ের মাটিতে পা রেখে অবাক হয়ে দেখেছি অনেক নান্দনিক স্থাপনাগুলি। এবার রওনা দিলাম এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন, দাখিল দরওয়াজার দিকে। গোড়ের একসময় জৌলুসের রাজধানী, এখন এমনই প্রত্যন্ত গ্রাম নগরীগুলি এখন উত্থান ও পতনের ইতিহাস সত্যি চিন্তায় যোগায় মনে। প্রাচীন বাংলা গ্রামীণ জনপদ আর আমবাগানের ছাড়া পেরিয়ে আমরা চলে এলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দাখিল দরওয়াজা নান্দনিক স্থাপনার সামনে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি গোড়ের রাজধানী প্রধান প্রবেশ পথে। এই যে দেখতে পাচ্ছেন, এটি ছিল সেই সময়ের রাজধানী প্রবেশ পথ বা প্রধান প্রবেশ পথ। এর নাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা। দাখিল দরওয়াজার অর্থ প্রবেশদ্বার। আরবি শব্দ দাখিল ও ফার্সি শব্দ দরওয়াজা। সুলতানি বাংলার স্থাপত্যের ইতিহাসে এটি এই ধরনের সর্ববৃহৎ নিদর্শন। এটি ছিল মুসলিম শাসকদের কাছে লখনৌতি নামে পরিচিত। গৌড় দুর্গের প্রধান প্রবেশ পথ এবং বাংলার সর্বকালের সবচেয়ে সুদৃঢ় ও সুন্দর প্রবেশ তোরণ। এর ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম যে একটি গেট বা দরওয়াজা কত প্রস্তুত হতে পারে। চিন্তাই করা যায় না যে এত প্রস্তুত, এত বড়। এর ভিতরে যদি ঢোকেন, দাখিল দরওয়াজার প্রস্তুত তোরণের মাঝ বরাবর রয়েছে 4.5 মিটার প্রস্তুত একটি গলিপথ। গলিপথের দুই পাশে আছে রক্ষীদের কক্ষ। এগুলির দৈর্ঘ্য 22.7 মিটার, প্রস্তুত হচ্ছে 2.9 মিটার। প্রতিটি দিকে 4টি করে ছোট ছোট গলিপথ দিয়ে এই কক্ষে প্রবেশ করা যায়। এছাড়া উভয় কক্ষ বাইরে বেরিয়ে যাওয়ার জন্য উল্টো দিকে রয়েছে আরো 2টি করে দরওয়াজা। এই গেট দিয়ে আপনি ঢুকে পড়লেন এই গোড়ের রাজধানীতে। এই গেটের যদি হিসাব করি, তাহলে আমি অবস্থান করছি একেবারে গোড়ের রাজধানীর ভিতরে। অন্যরকম এক অনুভূতি কাজ করছে আমার ভিতর। সেই সময়ে সেই প্রাচীন রাজধানী গেটের সামনের দিকে যেহেতু হাঁটছি, এদিকে হয়তো ঘোড়া আর গাড়ি টগবগিয়ে ছুটে চলে গিয়েছে। কত রাজা মহারাজা এদিক দিয়ে গিয়েছেন তার কোনো ইত্য নেই। কিন্তু আজ দেখুন সেই জায়গাটি এইভাবে ফসলের মাঠ ও পুকুর, গাছপালা এইভাবে হয়ে রয়েছে। একেবারে গেটের সামনে দেখুন রয়েছে বিশাল পুকুর কেটে রাখা হয়েছে, আর তার সামনে আমবাগান। সুলতান বা কেউ অভিজাত শ্রেণীর কেউ যখন দাখিল দরওয়াজা দিয়ে প্রবেশ করত বা দুর্গে ঢুকতেন, ফটকের দুই পাশ দিয়ে কামান দিকে তাদেরকে জানানো হতো সসম্মান। তাই এই সৃষ্টির আরেক নাম সালামি দরওয়াজা। বন্ধুরা, এদিকে অনেকটা হেঁটে ডিবির মতো রয়েছে, যেখান থেকে হয়তো দাখিল দরওয়াজা খুব ভালোভাবে দেখা যেতে পারে। সেই কারণে একটু উপরের দিকে উঠছি, দেখি এখান থেকে কেমন দেখা যাচ্ছে এই ডিবি। বললাম, এখানে অজস্র ইটের টুকরো, ইটের স্তূপ। যে পুরাতন ইট, সেই ইটের স্তূপ। আসলে এটি দরওয়াজারই অংশ। এটি যে দুর্গ করা হয়েছে তারই অংশ। এই অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন পুরোটাই সেই সময় ঢালাই করা। আর যে দেখুন, এখান থেকে এটাকে খুব ভালোভাবে দেখা যায়।
জানা যায় 1435 থেকে 1459 সালে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা নির্মাণ করেন। তবে ঐতিহাসিকদের মতে এইরকম সুদৃঢ় এক স্থাপত্য বানানোর পরিকাঠামো সেই সময় ছিল না, নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমলে ছিল না। এই পরিশীলিত স্থাপনা তৈরিতে যে উন্নত স্থাপত্য বিদ্যার প্রয়োজন সেই সময় ছিল না, সেটা নাসির পরবর্তী ইলিয়াস শাহর আমলেও ছিল না। তাই এই ক্ষেত্রে একমাত্র হোসেন শাহর আমলে দাখিল দরওয়াজা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া যায়। বড় সোনার মসজিদের সঙ্গে দাখিল দরওয়াজার অনেক সাজসজ্জার অনেক মিল রয়েছে। হতে পারে বড় সোনার মসজিদ যিনি তৈরি করেছেন সেই আলাউদ্দিন হোসেন শাহ আদেশে তার আমলেই বানানো হয়েছিল দাখিল দরওয়াজা। তো বন্ধুরা, গৌড়ের প্রাচীন নগরীকে অনেকে দুর্গ নগরী বলা হয়ে থাকেন। এই নিরাপত্তার কারণে এর যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল সেই নগরী সেই হিসাবে তার প্রধান ফটক বা প্রধান গেট যেটি দেখছেন বা প্রধান দরওয়াজা দেখছেন, এটি শুধুমাত্র একটি দরওয়াজা নয়, এটি একেবারে একটি দুর্গ। দেখুন না এটি কিভাবে এটি নির্মাণ করা হয়েছে, কি মজবুত আর কত না বড় করে। এই দাখিল দরওয়াজা পোড়া ইটের নান্দনিক নকশা যে কারো নজর কাড়বে। পোড়া ইটের এমন সূক্ষ্ম কারুকার্য সত্যি অসাধারণ। এই নকশার নান্দনিক কাজগুলো সেই সময় স্থাপত্য জৌলুসের প্রমাণ দেয়। কালের গতিতে অবক্ষয়ের রং লাগলেও আজ দাখিল দরওয়াজা ঐতিহাসিক তাৎপর্য বহন করে চলেছে। আজও বহু মানুষ প্রাচীন স্থাপনাকে দেখতে ছুটে আসে গৌড়ে।